প্রিয় ভিউয়ার্স, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের সকলের সাথে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা বিগত সময় ধরে দেখেছি যে আমাদের ত্রিপুরা রাজ্যের নিয়োগ নীতি নিয়ে কিন্তু অনেক বেশি একটা দুর্নীতি চলছে। সেটা তুমি টিপিএসসির কথাই বলো বা আমাদের জেআরবিটি বলো বা টিডিডিসি, যে কোনো নিয়োগ প্রক্রিয়ার কথাই বলো, আমরা প্রতিদিন দেখছি যে আমাদের বেকার ভাই বোনদের কিন্তু প্রতারণার শিকার হতে হচ্ছে। তার সাথে এখন একটি খবর আমাদের একটি প্রতিবেদনে উঠে এসেছে যে আমাদের বিভিন্ন দপ্তরে, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন দপ্তরের যে অফিসগুলোতে কর্মরত ভাই বোনেরা আছে, তাদের সাথেও কিন্তু দুর্নীতি হচ্ছে বা তারাও কিন্তু দুর্নীতির শিকার বা প্রতারণার শিকার হচ্ছে। সেটা কিভাবে হচ্ছে সেই বিষয় নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা তোমরা সকল ভাই বোনদের মধ্যে শেয়ার করে দেবে, কর্মরত ভাই বোনদের মধ্যে শেয়ার করে দেবে। তোমাদের কাছে একটা অনুরোধ, আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো আজ প্রথমবার চ্যানেলে ভিজিট করেছো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের কাছে একটাই অনুরোধ। তো এখন আমি বিস্তারিত বিষয়টি আলোচনা করছি। দেখো, বর্তমান সময়ে আমাদের ত্রিপুরা রাজ্যে যে সরকার, এই সরকার কিন্তু কিন্তু 2018 সালে গঠন হয়েছিল। 2018 সালে গঠন হওয়ার পর কিছু নিয়ম নীতি কিন্তু পরিবর্তন হয়েছে। তো কিছু নিয়ম নীতি পরিবর্তন হওয়ার পর যে নতুন নিয়ম নীতি আসার কথা ছিল সেগুলা কিন্তু আসছে না, যার দরুন আমাদের বিভিন্ন অফিসে, আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অফিস আদালতের যে কর্মরত ভাই বোনেরা আছে তাদের কিন্তু বিভিন্ন দুর্নীতির শিকার বিভিন্ন দিক দিয়ে দুর্নীতির শিকার হতে হচ্ছে। তো এই বিষয়গুলোই আজ প্রতিবেদনে উঠে এসেছে। তো তোমরা দেখে নাও কি উঠে এসেছে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর ও রাজ্য সরকারের আন্ডারটেকিং সংস্থাগুলি অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ আটকে রেখেছে। তো এই সব সংস্থাগুলি বা সরকারি দপ্তরগুলোতে যে কর্মরত ভাই বোনেরা আছে, যারা অনিয়মিতভাবে বা অনিয়মিত নিয়মের আওতায় কিন্তু তারা কাজ করছে, তাদের একটা সময় পরে তাদেরকে যে রেগুলার করার কথা বা নিয়মিত করানোর কথা, সেটা কিন্তু হচ্ছে না। বা এটা এতদিন ধরে, মনে করো 2018 সালের পর থেকে কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ হয়ে আছে এই নিয়মটা। বিজেপি জোট সরকার 2018 সালে ক্ষমতায় আসার পর আচমকাই নিয়মিতকরণের প্রক্রিয়া বন্ধ করে দেয়। এই নিয়মিতকরণের প্রক্রিয়া যে বন্ধ করে দিয়েছে সেটার কিন্তু কোনো কারণ নেই। শুধুই ত্রিপুরার সকল বেকার ভাই বোনদের বা কর্মরত ভাই বোনদের মধ্যে কিন্তু এটা একটা মেসেজ ছড়িয়ে দিয়ে দিয়েছে যে এই নিয়মিতকরণ প্রক্রিয়া কি বন্ধ করে দেওয়া হবে বা নিয়মিতকরণ প্রক্রিয়াটি বন্ধ করে দিয়ে দেওয়া হবে, এরকম একটা মেসেজ কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছে। 2018 সালে অক্টোবরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বাধীন সরকার এক সার্কুলার জারি করে জানিয়ে দেয়, অনিয়মিত কর্মচারীদের করণের যে নিয়ম ও পদ্ধতি চালু রয়েছে তা এখন আর কার্যকর হবে না। বা আগে থেকে আমাদের যে আগের যে সরকার থাকাকালীন যে নিয়মটা ছিল, যে নিয়মে আমাদের অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা হতো, সেই নিয়মটা কিন্তু বন্ধ করে দিয়ে দেওয়া হয় এবং সেই নিয়মে আর চলবে না। এটা কিন্তু একটা মেসেজ কিন্তু সকল অংশের মানুষের কাছে ছড়িয়ে দেওয়া হয়। সেই সার্কুলারের আরো বলা হয়, বামফ্রন্ট সরকারের আমলে অনিয়মিত কর্মচারী 10 বছর চাকরি করলেই নিয়মিত বেতনক্রম ও অন্যান্য সুবিধা পেয়ে যাওয়ার এই নিয়ম এখন আপাতত বন্ধ থাকবে। তো এখানে তোমরা বুঝতেই পারছো যে আগের সরকার থাকাকালীন 10 বছর কর্মরত অবস্থায় থাকলেই তুমি কিন্তু নিয়মিত একজন কর্মচারীর বেতন কিন্তু তুমি পাবে এবং অন্যান্য সুযোগ সুবিধা তুমি কিন্তু পাবে। কিন্তু বর্তমানে এই নিয়মটা উঠিয়ে দিয়ে দিয়েছে আমাদের বিজেপি জোট সরকার, এবং এটাও বলেছিল যে এই নিয়ম বন্ধ থাকবে কিন্তু নতুন আরেকটি নিয়ম আনা হবে আমাদের এই কর্মরত ভাই বোনদের জন্য, যাতে তাদের সুবিধা হয়। কিন্তু বিজেপি জোট সরকার খুব শীঘ্রই নিয়মিতকরণের নতুন নিয়ম পদ্ধতি চালু করবে বললেও কিন্তু সেই সার্কুলার এখনো পর্যন্ত আসেনি বা এই নিয়ম নীতি কিন্তু এখনো পর্যন্ত আসেনি। অন্তত বিস্ময় ও পরিতাপের ব্যাপার হলো, 2018 সালের অক্টোবর মাসে এই সার্কুলার জারি করে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ বন্ধ করে দেওয়ার পর প্রায় 6 বছর কেটে গেল, নিয়মিত নতুন কোনো সার্কুলার যেমন জারি করা হয়নি, তেমনি নিয়মিতকরণের নতুন কোনো নিয়ম বা পদ্ধতিও চালু করেনি। তো এই যে বলা হয়েছিল যে নতুন নিয়ম আসবে, সেটা কিন্তু বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছে। তাদের যে নিয়োগ নীতির কথা বা নিয়মিতকরণের কথা, এটা বন্ধ করার পাশাপাশি তাদের যে নিয়মিতকরণের যে নতুন নিয়ম আসবে সেটাও কিন্তু আসছে না।
সেটাও কিন্তু পুরোপুরি বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছে। একদিক থেকে দেখলে বোঝা যায় যে আমাদের যে কর্মরত ভাই বোনেরা আছে তাদের কিন্তু প্রতিদিন প্রতারণার শিকার হতে হচ্ছে, একটা হয়রানির শিকার হতে হচ্ছে। তাদের সম্পূর্ণ তাদের যে কাজটা সেটা নিয়মিত কর্মচারীর মতোই কাজ করতে হয়, কিন্তু বেতন যখন আসে তখন বা বিভিন্ন সুযোগ সুবিধার কথা যখন বলা হয়, সেটা শুধুমাত্র তাদেরকে বলা হয় যে তোমরা অনিয়মিত, তোমরা এই সুযোগ সুবিধা পাবে না, কিন্তু কাজের বেলায় নিয়মিত কর্মচারীর কিন্তু কাজ করানো হয়। এটা কিন্তু তোমরা সবাই বুঝতে পারছো যে তাদের সাথে কিভাবে প্রতারণার শিকার বা তাদেরকে দুর্নীতির শিকার কিভাবে হতে হচ্ছে, এটা কিন্তু তোমরা বুঝতে পারছো। তো এর মধ্যে কিছু কর্মচারীর এক্সাম্পল আমি দিতে পারি এখন, যে আমাদের বিগত সময় ধরে আমরা এসপিও ভাইদের একটা ব্যাপার, যে সমস্যা সমস্যার যে একটা ব্যাপার আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা প্রায় 7,279 টাকায় কাজ করছে এই আরক্ষা দপ্তরে। এমন স্বাস্থ্য দপ্তরেও অনেক অনিয়মিত কর্মচারী আছে, তেমন আমাদের শিক্ষা দপ্তরেও আছে, তেমন আমাদের পঞ্চায়েত দপ্তর যে জিআরএস কর্মী আছে, জিআরএস কর্মীরাও কিন্তু সেই একই রকম অবস্থা তাদের। 2015-16 সালে হয়তো তারা নিয়োগ হয়েছিল, সরি 15-16 আগে, এটা আমার ভুল হয়েছে এখানে। তারা হয়তো 2010-এ সম্ভবত নিয়োগ হয়েছিল জিআরএস কর্মচারীরা। তারা কিন্তু সেই একই অবস্থায় আছে, তাদেরও কিন্তু নিয়মিতকরণ করানো হয়নি। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর ও রাজ্য সরকারের বিভিন্ন আন্ডারটেকিং সংস্থায় অর্থ দপ্তরের অনুমোদনপ্রাপ্ত বিভিন্ন ক্যাটাগরির প্রায় 20,000 অনিয়মিত কর্মচারী রয়েছেন। ক্যাজুয়াল, ডিআরডব্লিউ, কন্টিজেন্ট, পার্মানেন্ট লেবার, ডিআরবি সহ নানা ক্যাটাগরির অনিয়মিত কর্মচারী রয়েছেন। তো তোমরা দেখতেই পারছো কি রকম পরিমাণে অনিয়মিত কর্মচারী কোন কোন ডিপার্টমেন্টে রয়েছে এবং তাদের সংখ্যা কত হতে পারে। অর্থ দপ্তরে অনুমোদন প্রাপ্ত এসব অনিয়মিত কর্মচারীদের মধ্যে কেউ কেউ ন্যূনতম 18 বছর ধরে চাকরি করেছেন, কেউ কেউ আবার আরো অনেক বেশি বছর ধরে অনিয়মিত হিসাবে চাকরি করছেন। তো তোমরা বুঝতেই পারছো, যেখানে 10 বছর হলেই তারা নিয়মিত হয়ে যাওয়ার কথা, 10 বছর শেষ করে 11 বছরের মাথায়, কিন্তু তারা আজ 18 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর ধরে চাকরি করছেন, কিন্তু তাদের নিয়মিতকরণ করানো হচ্ছে না, শুধুমাত্র অনিয়মিত হিসাবেই কিন্তু কাজ করে যাচ্ছেন। স্বাস্থ্য দপ্তর, হাসপাতাল, তারপরে বন দপ্তর, কৃষি দপ্তর, হর্টিকালচার, পূর্ত দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর, বন দপ্তর, পঞ্চায়েত দপ্তর, আরক্ষা দপ্তর, খাদ্য দপ্তর, শিক্ষা দপ্তর, পরিবহন দপ্তর, টিআরটিসি সহ আন্ডারটেকিং সংস্থাগুলি বা সরকারের আরও বিভিন্ন দপ্তরে অনিয়মিতরা দীর্ঘ বছর ধরে অনিয়মিত হিসাবে কাজ করছে। তো তোমরা বুঝতেই পারছো এই সব দপ্তরের মধ্যে অনেক কর্মচারী আছে যারা এখনো নিয়মিতকরণ হয়নি। তাদের মধ্যে অনেকেই আছে যারা 20 বছর, 25 বছর, 30 বছর, ন্যূনতম 18 বছর আছে। এর উপরে তো অনেক কর্মচারী আছে যারা কাজ করে যাচ্ছে। তো এটা তোমরা বুঝতেই পারছো এখানে, কিন্তু তাদের নিয়মিতকরণের কথা কিন্তু উঠছে না। দিনের পর দিন তাদের কিন্তু প্রতারণার শিকার হতে হচ্ছে। তাদের প্রতিদিন নিয়মিতকরণের কাজটাই, সরি, নিয়মিত হিসাবে কাজ করতে হচ্ছে, কিন্তু নিয়মিতকরণের কথা কেউই কিন্তু বলছে না। নিয়মিত কর্মচারীদের মতো অনিয়মিত কর্মচারীরা সরকারের ও জনস্বার্থ সংশ্লিষ্ট নিষ্ঠা সহ সব কাজ করেছেন, এটা আমি আগেও বলেছি, কিন্তু নিয়মিত বেতনক্রম না দেওয়ায় অনিয়মিতরা খুব সামান্য বেতন পাচ্ছেন। এটা তোমরা আমাদের এসপিও ভাইরা বা জিআরএস যে ভাইরা চাকরি করছে তাদের বেতন তোমরা অনেকেই জানো, বা তোমরা খবর নিয়ে দেখে নিও যে তারা এই বিগত কয়েক বছর ধরে তারা কত করে বেতন পাচ্ছে অন্যান্য চাকরিদের তুলনায়। এখন তোমরা বর্তমানে যে আমাদের মার্কেট রেট জিনিসপত্র সেই সবের সঙ্গে তাদের যে একটা বেতন বা তাদের যে কাজের যে একটা মূল্য, সেটা তোমরা বিবেক বিবেচনা করে দেখে নিও কিরকম অবস্থায় আছে তারা। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সামান্য বেতন পেয়ে তাদের পক্ষে নিত্য সংসারের ভরণ পোষণ ব্যয় ভার সামলানো যেখানে খুব কঠিন হয়ে পড়েছে, সেখানে সন্তানদের পড়াশোনা করানোর খরচ মেটানো অসম্ভব হয়ে পড়েছে। দীর্ঘ বছর চাকরি করেও নিয়মিত না করায় 60 বছরে অবসরে গিয়ে আর্থিক বা পেনশন কোনো সুবিধা পাচ্ছেন না। তো এখন পেনশনও বন্ধ হয়ে গেছে তোমরা জানো। তো নিয়মিতকরণ না হলে তো পেনশনও পাবে না, সেটাও তোমরা জানো। তো এই হিসাবে কিন্তু তাদের একটা প্রতারণার শিকার হতে হয়েছে বা একটা দুর্নীতির শিকার হতে হয়েছে, এটা বলাই যাচ্ছে এখান থেকে। শূন্য হাতে শূন্য হাতে অবসরে চলে গিয়েছে, নিজের বৃদ্ধ বয়সে আর কিছু করার থাকে না, ফলে
অনিয়মিত কর্মচারীরা বর্তমানে বিজেপি জোট সরকারের আমলে নিয়মিত বেতনক্রম না পেয়ে এক অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন, পরিবার নিয়ে অবর্ণনীয় দুর্ভোগে আছেন। বিগত বামফ্রন্ট সরকারের সময় চাকরিতে যাদের অর্থ দপ্তরের অনুমোদন রয়েছে তাদের অনিয়মিত হিসাবে চাকরির 10 বছর কেটে গেলেই নিয়মিত করে বেতনক্রম বা অন্যান্য সুবিধা দেওয়া হতো। এটা আমি আগেও বলেছি, 10 বছর হয়ে গেলে তাদের নিয়মিত কর্মচারীদের বেতন বা অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু তাদেরকে দেওয়া হতো। অথচ তাজ্জব ব্যাপার হলো, বামফ্রন্ট সরকারের পতনের পর 2018 সালে অক্টোবর মাসে কোনো কারণ ছাড়াই আচমকা অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ বন্ধ করে দিয়েছে আমাদের বর্তমান সরকার। কোনো কারণ ছাড়াই কিন্তু এটা বন্ধ করে দিয়েছে। বিজেপি জোট সরকারের কাছে কর্মচারী সংগঠনগুলি বিভিন্ন দপ্তরের নিয়মিতকরণের দাবিতে বারবার ডেপুটেশন দেয়, মিলে শুধু শুকনো প্রতিশ্রুতি। তো তারা বিভিন্ন দিক দিয়ে কিন্তু তারা মামলাও করেছে, প্লাস ডেপুটেশনও দিয়েছে, এবং তোমরা এইগুলা শুনেছ। কিন্তু তাদেরকে শুধু মিলেছে শুকনা প্রতিশ্রুতি যে এইগুলা করা হবে বলে দেওয়া হয়েছে তাদের মধ্যে। মুখ্যমন্ত্রী হওয়ার পর ডক্টর মানিক সাহা কাছে আইজিএম এবং জিবি হাসপাতালের অনিয়মিত কর্মচারীদের প্রতিনিধিরা নিয়মিতকরণের দাবিতে বার কয়েক দেখা করে ডেপুটেশন দিলেও প্রতিশ্রুতি ছাড়া কিছুই মিলেনি। তো তারা অনেকবারই কিন্তু ডেপুটেশন দিয়েছে আমাদের মাননীয় মন্ত্রী মহাশয়দের কাছে বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, কিন্তু তাদের শুধু প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলেনি। হাসপাতাল সহ স্বাস্থ্য দপ্তরে প্রায় 1,000 অনিয়মিত কর্মচারী রয়েছে। এটা তো একটা ন্যূনতম নাম্বার তোমাদেরকে বলা হলো, তার থেকেও বেশি আছে। হাইকোর্টের রায়ে অনিয়মিত কর্মচারীদের সমকাজে সমবেতন দেওয়ার নির্দেশও রাজ্য সরকার মানছে না বলে অভিযোগ। তো কয়েকদিন আগে একটা প্রতিবেদনে উঠে এসেছিল যে সমকাজে সমবেতন দেওয়ার, কিন্তু সেই নিয়মটাও কিন্তু আমাদের রাজ্য সরকার মানছে না। এটা তোমরা জানো যে বর্তমানে যারা কর্মরত অবস্থায় আছে তাদের যে মাসিক বেতন সেটা কত করে তারা পাচ্ছে, এবং তাদের যে নিয়মিত করানোর কথা, তাদের প্রতিনিয়ত কিন্তু নিয়মিত হিসাবে কিন্তু কাজ করতে হয়, কিন্তু তারা বেতনটা অনিয়মিত হিসাবেই কিন্তু পায়। এটা তোমরা দেখতে পারো, কিন্তু সব সময় কিন্তু তোমরা এটা দেখতে পাও আমাদের বিভিন্ন দপ্তরের মধ্যে যারা কর্মরত অবস্থায় আছে। গত 1 মাস আগে আইজিএম হাসপাতালে ক্যাজুয়াল কর্মীদের একটি মামলায় সরকারকে নিয়মিত কর্মচারীদের ন্যায় সমকাজে সমবেতন দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। এটা হাইকোর্ট থেকেও কিন্তু বলা হয়েছে, কিন্তু রাজ্য সরকার কিন্তু এটা মানছে না। এদিকে গত 1 জুলাই থেকে পৃথকভাবে এডিসি সমস্ত অনিয়মিত কর্মচারীকে নিয়মিতকরণ করার সিদ্ধান্ত কার্যকর করলেও শুধু ব্যতিক্রম রাজ্য সরকারের অনিয়মিত কর্মচারীরাই। তো এডিসির মধ্যে যারা অনিয়মিত ভাবে কাজ করছেন তাদেরকে কিন্তু নিয়মিতকরণ করানো হবে, কিন্তু আমাদের ত্রিপুরার যে এডিসি এলাকা ছাড়া যে বাকি জায়গাগুলোতে যে কর্মরত ভাই বোনেরা আছে তাদেরকে কিন্তু নিয়মিতকরণ করা হবে না। এটা এখানে বোঝাই যাচ্ছে, বা তাদেরকে নিয়ে কিন্তু আমাদের বর্তমান সরকার কিছুই বলেনি। রাজ্য সরকারের অনিয়মিত কর্মচারীদের রাজ্য সরকার নিয়মিত না করায় কর্মচারী ও তাদের পরিবার খুব ফুঁসছেন। তো বুঝতেই পারছো যে তাদের সাথে কি দুর্নীতি হচ্ছে। তাদেরকে প্রতিদিন কিন্তু কাজ করানো হচ্ছে নিয়মিত কর্মচারী হিসাবে, আর বেতন দেওয়া হচ্ছে অনিয়মিত কর্মচারী হিসাবে। আর একজন অনিয়মিত কর্মচারী হিসাবে তাদের কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছে প্রতিনিয়ত। আর এটা ভবিষ্যতেও হতে হবে তাদেরকে, এটা তোমরা দেখতে পারবে, বা বিগত দিনে যে অবস্থা সৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু তোমরা যারা যারা আগামী দিনে বিভিন্ন দপ্তরে নিয়োগ হবে সেই জায়গায় কিন্তু তোমাদেরও এই সমস্যার সম্মুখীন হতে হবে। এটা একদম স্বাভাবিক, এখান থেকে বোঝাই যাচ্ছে। আর এডিসিতে কিন্তু এই যে নিয়মটা এটা উঠে গিয়ে তাদের কিন্তু নিয়মিতকরণ করানো হবে, কিন্তু আমাদের যে ত্রিপুরা রাজ্য সরকারের যে অন্যান্য কর্মচারীরা আছে এডিসি এরিয়া বাদে, তাদেরকে কিন্তু সেই নিয়মের আওতায় আনা হবে না, তাদেরকে কিন্তু অনিয়মিতকরণ হিসাবেই কাজ করানো হবে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এখানে হাইকোর্ট থেকেও কিন্তু বলে দিয়ে দেওয়া হয়েছে যে তাদেরকে নিয়মিতকরণ করানোর জন্য, কিন্তু আজ পর্যন্ত এই নিয়মিতকরণ কিন্তু করানো হচ্ছে না। বিশেষ করে আমাদের এসপিও আছে, তোমরা জিআরএস দেখেছো, স্বাস্থ্য দপ্তরে অনেক কর্মচারী আছে, এরকম অনেক এক্সাম্পল আছে, তোমরা দেখতে পারবে সেগুলা সত্য কি মিথ্যা। তো এইভাবেই কিন্তু আমাদের কর্মরত ভাই বোনদের সাথে কিন্তু প্রতিনিয়ত দুর্নীতি করা হচ্ছে, বা তাদের প্রতিনিয়ত দুর্নীতির শিকার হতে হচ্ছে বা প্রতারণার শিকার হতে হচ্ছে, তোমরা এগুলা বলতে পারো। কারণ এটা এখানে এক্সাম্পল হিসেবে উঠে এসেছে আমাদের একটি প্রতিবেদনে। তো এতটুকুই বলার।
আমার অনুরোধ থাকবে, বা আমাদের যে কর্মরত ভাই বোনদের দিক থেকে অনুরোধ থাকবে আমাদের বর্তমান সরকারের কাছে, যে তাদেরকে অতি সত্বর নিয়ম মেনে তাদেরকে নিয়মিতকরণ করানো হোক, তাদেরও একটা উজ্জ্বল ভবিষ্যতের চিন্তাধারা করা হোক, এবং তাদের বিভিন্ন সুযোগ সুবিধা করে দেওয়া হোক। এই সুযোগ সুবিধা থেকে তারা যেন বঞ্চিত না হয় সেটাই যাতে দেখা হয় আমাদের বর্তমান জোট সরকারের কাছে, এটাই অনুরোধ। তো এতটুকুই বলার, এখানে আর বিস্তারিত কিছু বলার নেই। যে সংবাদটা উঠে এসেছে আমি এখন তোমাদের সামনে আলোচনা করলাম। তোমাদের মতামত কি এই বিষয় নিয়ে তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং ভিডিওটা কেমন লাগলো তোমরা সেটাও জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে।